রাতের সময় পেরিয়ে সকাল এলো। সবাইকে সকালের শুভেচ্ছা জানিয়ে চলে এলো সূর্য মামা। তার আসার আগে থেকেই শুরু হয় হইচই। গাছের ডালে পাখির কিচিমিচির ডাক। আমরা ছোটবেলায় যেদিন আমাদের খুশির দিন আসতো, সেদিন সবার আগে উঠে আমরা হইচই শুরু করতাম। ঠিক একইভাবে গাছে গাছে পাখালিরা হইচই শুরু করছে। তারই সাথে আমাদের খবর চাচা, না মানে করিম চাচাও উঠে পড়ল। ফ্রেশ হয়ে চায়ের কাপ আর হাতে খবরের কাগজটা নিয়ে বারান্দায় এসে বসে পড়ল। বস্তির যারা সকাল সকাল কাজে যেত, তারা এসে করিম চাচার কাছ থেকে খবর শুনে যেত। সকালে ঘুম থেকে উঠে করিম চাচা খবরের কাগজ নিয়ে বসে। এটা তার প্রতিদিনের রুটিন। একদিন বাদ পড়লে তার নাকি দিন ভালো কাটে না। আর এই খবরের কাগজে কোনো বিশেষ খবর থাকলে সেটা শোনানোর জন্য আমায় ঘুম থেকে টেনে তোলে, যেটা আমার অসহ্য লাগতো, আবার মাঝে মধ্যে ভালো লাগতো। আজও তার বিপরীত কিছু হলো না। বাইরে থেকে ডাকাডাকির আওয়াজে আমার ঘুম ছুটে গেল। বুঝলাম আমার ডিউটি করতে হবে, আর তাই উঠে বাইরে আসলাম। যদি না উঠে আসি তাহলে সারাদিন ডাকতেই থাকবে, তাই উঠে পড়ি। হ্যাঁ চাচা বলো। বেটা, আজকে সেরা খবর কি জানো? তুমি না কইলে কেমনে জানবো? আচ্ছা শোনো তাহলে। চাকরি দেওয়ার নামে টাকা আত্মসাৎ করেছে আবারও এক বেইমানি মানুষ নামে অমানুষ। যেখানে হাজার হাজার মানুষের স্বপ্ন জুড়ে ছিল, সে শুধু টাকাই খায় নাই, সে গরিবের স্বপ্নকে গলা টিপে হত্যা করেছে। একই খবর আজ প্রায় এক সপ্তাহ থেকে শুনতেছি। আরে বেটা, এই মানুষগুলো কতটা নিষ্ঠুর! গরিবের হক মেরে খাচ্ছে। গরিবেরা কষ্ট করে টাকা জমায় চাকরি নেবার জন্য, আর সেই টাকা এরা খেয়ে নেয়। গরিবরা এটা সইতে না পেরে আত্মহত্যা করে। হুম। এদের আটকানোর মতো কি কেউ নেই? এদের শাস্তি দেওয়ার মতো কি কেউ নেই? চাচা আইন তো আছে। আরে বেটা, এসব তো আইনের লোকেরাই খবর হিসাবে পৌঁছাচ্ছে, কিন্তু তারা কি এটাতে আটকাতে পেরেছে? না। পারবে না, কারণ আইনের লোকেরাই যদি অপরাধ করে তাহলে অপরাধী কোথায় পাবে তারা? হুম। সবার পাপের বোঝা ভারী হলেই তার শাস্তি সামনে এসে হাজির হয়, এদেরও হবে। কতই না ভালো হতো বেটা, যদি সবাই শান্তিতে বসবাস করতে পারতো। হবে, সব হবে, ধৈর্য ধরেন। আচ্ছা বেটা, তুমি যাও, ফ্রেশ হয়ে নাও। আচ্ছা চাচা। চাচার কথা মতো আমি ভিতরে আসলাম আর ব্রাশ করতে লাগলাম। কথায় কথায় পরিচয় দিতে ভুলে গেছি। আমার নাম শাকিল। আমি একটা বস্তিতে থাকি। শহরে কাজের জন্য আসছি। শুধু আমি না, এখানে দেখা সবাই চাকরির জন্যই আসছে। তারা চাকরির সন্ধানে আছে, কিন্তু চাকরি দিবে বলে তাদের সাথে দিনের পর দিন প্রতারণা হচ্ছে। আপনারা ভাবতেছেন করিম চাচা এমন মানুষ কেন? আসলে সেও সবার মতো খুব সাধারণ মানুষ ছিল। তার পরিবারে একটা ছেলে ছিল, যেমন শারীরিক গঠন তেমন বুদ্ধি। পড়াশোনায় 1 নম্বর ছিল, আর তার ইচ্ছে ছিল আর্মি হওয়ার। আর তাই সে অনেক পরিশ্রম করে। শেষমেশ কোনো এক লোক তাকে আর্মি করাবে বলে শহরে আসতে বলে। ছেলেটা মনের আনন্দে শহরে আসে। লোকটা চাকরির নাম করে অনেক টাকার আবদার করে। তারা গরিব ছিল, তাই এত টাকা দেওয়া অসম্ভব ছিল। কিন্তু ছেলের স্বপ্ন সব বাবা মায়ের কাছে বড়। ছেলের স্বপ্ন পূরণ করতে তার বাবা মা বাড়িতে থাকা সমস্ত সম্পত্তি, এমনকি দামি দামি সব জিনিসপত্রও বিক্রি করে। এরপর টাকা দেওয়ার পর সবার মতো সেও প্রতারণার শিকার হয়। এটা সে মানতে পারে নাই, সেজন্য রেল লাইনে গিয়ে আত্মহত্যা করে। তার বাবা তাকে দেখতে ঢাকা আসে, আর তখন থেকে তারা এই বস্তিতেই থাকে। অনেক কথা বললাম, এরই মধ্যে আমার ব্রাশ করাও শেষ। হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে ঘরে গেলাম। এরপর সোজা রুমে আসলাম। এখানে আমার আপন বলতে কেউ নাই, তবে কয়দিনে করিম চাচা আমার আপনের মতোই হয়ে গেছে। তো সবার মতো আমিও কাজে বের হলাম। আমি বস্তি থেকে বেরিয়ে রাস্তায় চলে আসলাম। সেখান থেকে সোজা একটা বাড়ির সামনে আসলাম, আর একটা গাড়ির সামনে দাঁড়িয়ে থাকলাম। মানে আমি ড্রাইভার হয়ে দাঁড়িয়ে আছি, মাথায় টুপি, গায়ে সাদা ড্রেস, একদম সেই স্টাইল। কিছুক্ষণ পর আমার সাহেব আসলো আর বলল সে নাকি অফিসে যাবে। ড্রাইভার বলে কথা, সাহেবের সব কথা শুনতে হবে, নয়তো চাকরি থাকবে না। এজন্য আমি আর দেরি না করে গাড়ি স্টার্ট দিলাম। কিছুক্ষণের মধ্যে সাহেবকে অফিসে এনে হাজির করালাম। সে গাড়ি থেকে নেমে সোজা অফিসে চলে গেল, আর আমি গাড়ি পার্ক করে দাঁড়িয়ে রইলাম। দাঁড়িয়ে থাকতে থাকতে বিরক্ত হচ্ছিলাম, তাই আশেপাশে ঘুরতে লাগলাম। শহরটাও দেখা হচ্ছে আর আমার চাকরিটা হচ্ছে।
অফিসের সামনে ফুলের গাছ আবার কিসের একটা গাছ আছে, সেগুলো কেমন টেরা বেঁকা করে লাগানো আছে। আমি ভাবলাম যারা গাছ লাগাইছে তাদের হাত কি বাঁকা ছিল নাকি। তখন এক মুরব্বি আসলো, আমায় এভাবে তাকিয়ে থাকতে বড় সাহেব বাইরে আসলো আর বলল সে এখন বাসায় যাবে। কিছুটা অন্ধকার হয়ে আসছে, আমি গাড়ি চালাচ্ছিলাম। হঠাৎ করে আমার গাড়ির সামনে একটা গাড়ি এসে থামলো। আমি বাসিয়ে দিলাম কিন্তু লড়ে না। জোরে ডাক দিয়ে গাড়ি সাইডে নিতে বললাম, কিন্তু তবুও কোনো রেসপন্স পেলাম না। আমি গাড়ি থেকে নামলাম আর নামতে দেখি চারদিকে গাড়ি এসে আমাদেরকে ঘিরে ধরছে। আমি তো ভয় শেষ। সাহেব বাইরে আসলো আর তাদের জিজ্ঞেস করলো তারা কি চায়। তখন সেই গাড়ি থেকে কয়েকটা লোক নেমে আসলো, যাদের সবার মুখে মুখোশ পরা ছিল। আমি ভয়ে দাঁড়িয়ে রইলাম। তারা সাহেবের কাছে এসে বলল, তোকে চাই। কথাটা বলতে দেরি, সঙ্গে সঙ্গে সাহেবের মাথায় আঘাত করলো। এরপর আমায় আঘাত করে চলে গেল। আমি গাড়ির নাম্বার দেখে নিলাম। এরপর ওরা চলে গেল, আমি ওখানে পড়ে গেলাম। অনেকক্ষণ পর ওখান থেকে উঠে পুলিশ অফিসে গেলাম আর তাদের সব কিছু বললাম। পুলিশরা সঙ্গে সঙ্গে তাদের কাজ শুরু করে দিল। আমি কান ধরে তওবা করলাম, এই ড্রাইভারই আর করবো না। শালা আজকেই থেকে এই কাজ বাদ, নতুন কাজ খুঁজে নিব কালকে। এই কথা বলে বস্তিতে চলে আসলাম। খাওয়া দাওয়া আর করলাম না, সোজা এসে শুয়ে পড়লাম। সারাদিন ক্লান্ত থাকায় খুব তাড়াতাড়ি ঘুম ধরে গেল। কোন দিক দিয়ে গেল টের পেলাম না। সকালে করিম চাচার ডাকে ঘুম ছুটল, ঘুম চোখে উঠে আসলাম। আজকে আবার কি খবর চাচা? আজকে একটা নতুন খবর আসছে। তোমার নতুন খবর প্রতিদিন শুনি। আরে বেটা, আজকে একটা নতুন খবর আছে। তাড়াতাড়ি বলে ফেলো। বিশিষ্ট বিজনেসম্যান ফরহাদ খান কাল রাতে কিডন্যাপ হয়ে গেছে। ঘটনাস্থল থেকে তার ড্রাইভার এসে পুলিশকে সব জানায়, ফলে পুলিশ তদন্ত চালাচ্ছে। ওইটা আমি ছিলাম। তুমি আবার কদিন কার ড্রাইভার হলে? আরে ওসব বাদ দাও তো আমি ফ্রেশ হতে গেলাম। আচ্ছা আচ্ছা। আমি সেখান থেকে উঠে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে জামা কাপড় পরে বের হলাম। রাস্তা দিয়ে হাঁটছি। হাঁটতে হাঁটতে এক বিশাল বাসায় চলে আসলাম। এসে সোজা কলিং বেল চাপ দিলাম। একটু পর আমি দরজায় বাড়ি দিব, এমন সময় দরজা খুলে গেল। আর দরজা খুলতে আমি আর দুনিয়ায় থাকলাম না। চোখের সামনে একটা পরী দাঁড়িয়ে আছে, গায়ে পরা লাল ড্রেস, চুলগুলো ছেড়ে দেওয়া, বড় বড় চোখ, মনে হচ্ছে আমায় খেয়ে নিবে। কি চাই? তোমাকে। হোয়াট? বারবার ইংরেজি আমার সামনে বললেন না। হ্যাঁ, আমি অনেক ইংরেজি পারি। তা আমি কি করতে পারি? আমায় রেখে দিন। মানে? বড় আসলে আমি চাকরি দিয়ে রেখে দিন। আমি একটা চাকরির খোঁজে আসছি। এখানে কোনো চাকরি হয় না। আমি সব পারি, তালা মাজা, ঘর ঝাড়ু দেওয়া, তরকারি রান্না করা। ফির রান্না করা? আরে ইংলিশ ম্যাডাম, আমি সব কাজ করতে পারি। আমাদের এখানে সব আছে, আপনি আসতে পারেন। তাহলে ম্যাডাম আমি এই শহরে নতুন। আসলে ম্যাডাম আমি এই শহরে নতুন, কাল থেকে কিচ্ছু খাই নাই, কাছে টাকাও নাই, তাই দয়া করে একটা কাজ দেন। তাহলে ওই জায়গায় বসে পড়েন, অনেক টাকা পাবেন। যত সব। এ কথা বলে হরাম করে দরজা লাগিয়ে দিল। আমি তো আবুল সেজে গেলাম। এত দিল ইমোশনাল হলাম, তবু মাইয়াটার মনে একটু দয়া হলো না আর আমায় ভিক্ষা করার পরামর্শ দিল। না, এইভাবে হবে না, অন্য কিছু ভাবতে হবে, দেখা যাক কি করা যায়। আমি সেখান থেকে সরে পড়লাম আর আবার রাস্তায় হাঁটতে লাগলাম। কিছু দূর যাবার পর আমার আসল মানুষকে পেলাম। সামনে তাকিয়ে দেখে একটা মহিলা মানুষ অনেকগুলো ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। আমি তার কাছে গেলাম। এইদিকে শোনো। হ্যাঁ আন্টি বলেন। আমার এতগুলো ব্যাগ নিয়ে বাসায় যেতে পারছি না, কোনো গাড়িও যাবে না। আমি কি আপনাকে সাহায্য করতে পারি? সাহায্যের জন্যই তো ডাকলাম। ওকে দেন, ব্যাগগুলো আমায় দেন। ভদ্রমহিলা আমার হাতে ব্যাগগুলো দিয়ে দিল আর আমার পিছনে পিছনে আসতে লাগলো। বাবা, তুমি কোথায় থাকো? আসলে আন্টি আমি এই শহরে নতুন, একটা কাজের জন্য ঘুরে বেড়াচ্ছি। 2 দিন হচ্ছে কিছু খাই না। আহা, কত না কষ্ট। আচ্ছা, তুই কি কি কাজ করতে পারিস বলতো? আমি সব পারি আন্টি, রান্না করা, বাসন মাজা, ঘর মোছা, বাজার করা, সব। আমার বাসায় একটা কাজের লোক লাগবে। প্লিজ আন্টি আমায় রেখে দিন, আমি সব কাজ টাইম টু টাইম করব। আচ্ছা, আজ থেকে তুই থাকিস। আপনার মতো মানুষ আজও আছে বলে পৃথিবী আছে। চল। এরপর ভদ্র মহিলাটার সাথে ছোটোখাটো কথা বলতে বলতে তার বাসার সামনে চলে আসলাম। এরপর ভদ্র মহিলাটার সাথে ছোটোখাটো কথা বলতে তার বাসার সামনে চলে আসলাম। আর অবাক করার
বিষয় হলো একটু আগে যেই বাসা থেকে গেলাম সেই বাসার সামনে আবার এসে হাজির। আমি কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে রইলাম। কলিং বেল চাপ দিল, একটু পর সেই ঝাঁকড়িটা এসে দরজা খুললো। আবার তুই আসছিস? তোর কি লজ্জা শরম বলতে কিচ্ছু নাই? আরে বৃষ্টি, কি বলছিস এইসব? আন্টির কথা শুনে বুঝলাম চগড়ি পরিটার নাম বৃষ্টি। তার নামটা বেশ সুন্দরী, কিন্তু মানুষটা বেশ ঝগড়াটে। আমি আসি নাই, আমায় নিয়ে আসছে। এই ফকিরের বাচ্চা ফকির, তোর মেরে একদম তক্তা বানাবো। বৃষ্টি, কি হচ্ছে এসব? মা, তুমি এই ছেলেকে কেন আনলে? তুই কি ভুলে গেছিস আমাদের বাসায় ছেলেটা আর নাই, তাই একে নিয়ে আসলাম। দুনিয়ায় কি মানুষের অভাব ছিল? কেন, তুই একে চিনিস নাকি? আন্টি, আমি বলছি আসলে 2 দিন থেকে না খেয়েছিলাম, কোনো কাজ পাচ্ছিলাম না, কিন্তু আর খিদের জ্বালা সইতে না পেরে বাসায় আসছিলাম। তখন ইনি আমায় অনেক বকাবকি করে তাড়িয়ে দিছে আর বলছে আমি যেন ভিক্ষা করে খাই। বৃষ্টি, তোকে কতদিন বলছি মানুষের সাথে এমন ভাবে কথা বলবি না। আর তাছাড়া এর মধ্যে ওর কেমন দোষ আছে? ছেলেটা অনেক সুন্দর, আমার খুব ভালো লাগছে। বাবা, তুমি ভেতরে চলো। জি আন্টি। আমি বৃষ্টির দিকে টেরা চোখে তাকিয়ে ভিতরে চলে গেলাম। বৃষ্টি তো সেই লেভেলের রাগী, রাগে চোখ লাল হয়ে গেল। ভিতরে আসার পর আন্টি চেয়ারে বসলো আর রানী, এই রানী, কই গেলি রে? আসছি খালাম্মা। আমি তাকিয়ে দেখি পূর্ব দিকের সব থেকে একটা মেয়ে বেরিয়ে আর আসার সময় আমার দিকে তাকিয়ে মুচকি আসলো। বুঝলাম কারেক্টের ঢিলা। হ খালাম্মা, কন। এর নাম, আচ্ছা তোর নামই তো শোনা হলো না। আগে আমার নাম রাজা, ঠিক। ওহ, শোনো রানী, এর নাম রাজা, আর ও আজ থেকে এইখানে কাজ করবে। তুই ওর কাজ বুঝিয়ে দিবি। আচ্ছা খালাম্মা, এই যে আহেন আমার লগে। রাজা, তুই যা, ও তোকে কাজ বুঝিয়ে দেবে। আছে আন্টি, আমি গেলাম। তারপর আমি রনির পিছনে পিছনে চলে গেলাম। যা। রনি প্রথমে আমায় রান্নাঘরে নিয়ে আসলো, এইভাবে আস্তে আস্তে সব কাজ বুঝিয়ে দিল। আমি সব কাজ বুঝে শুনে নিয়ে আমার ঘরটা দেখতে বললাম। তখন রানী আমার ঘরটা দেখিয়ে দিল আর আমি ঘরে গিয়ে বসলাম। রানী বসবে এমন সময় আন্টির ডাক পড়লো। বিরক্তিকর মুড নিয়ে চলে গেল। আমি খাটের উপর শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর রানী আসলো আর তার হাতে ছিল একটা প্লেট, সেটাতে ছিল ভাত। আমি তাকে দেখে কোনো কিছু না করে শুয়ে রইলাম। উঠেন, খালাম্মা আপনার লগে খাবার দিছে, খেয়ে নেন। ও দাও। হুম। রানীর হাত থেকে খাবারটা নিলাম, এরপর খাটের উপর বসে দেখে খেতে লাগলাম। রানী দাঁড়িয়ে আছে, এটা দেখে আমি বসতে বললাম। জানেন আপনার আগে যে ছেলে ছিল সে কি করছে? কি করছে? এখানকার একটা কাজের মেয়েকে নিয়ে পালিয়ে গেছে। ও ভালো তো। খেতে খেতে রানীর সাথে কিছু গল্প করলাম। মেয়েটা একটু লুচ্চা টাইপের হলেও তার মনটা কিন্তু সুন্দর। খুব অল্প সময় আমাদের সাথে ফ্রি হয়ে গেলাম। তারপর দুজনকেও তুই বলে ডাকাডাকি করতে লাগলাম। তাকে বললাম আমি তার বন্ধু, সেও তাই বলল। তারপর থেকে দুজনে মিলেমিশে কাজ করতাম। সন্ধ্যায় অনেক মেহমান আসলো বাসায়। আমি রানীকে জিজ্ঞেস করলাম, সে বলল আর পড়বে, তাই আমি আর কথা বললাম না। মেহমানের জন্য অনেক খাবার রান্না করতে হলো। অবশ্যই এসব আমি করি নাই, সব করছে রানী, আমি তো শুধু ওকে সাহায্য করছি। রান্না করার পর খাবারের সময় আসলো। দুজনে মিলে টেবিলটা পরিষ্কার করলাম। আমার সমস্ত খাবার টেবিলে সুন্দর করে সাজাইলাম। একটু পর তালা থেকে মেহমানগুলো নেমে আসলো আর তাদের সঙ্গে মেয়েও ছিল। তারা নেমে এসে সোজা খাবার টেবিলে বসলো। আমি পাশে দাঁড়িয়ে থাকলাম আর রনিও আমার পাশে থাকলাম আর রনি খাবার পরিবেশন করতে লাগলো। এমন সময় উপর থেকে বৃষ্টি নেমে আসলো। না এই চাকর, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? হ্যাঁ, মানে দেখছিস না আমি আসছি? আমার চেয়ার কে মুছবে শুনি? জি মিম সাহেব, আগেই মুছে রাখছি। কি, তোর এত বড় সাহস আমার মুখে মুখে তর্ক করিস? এমন কথা শুনে এখানকার এক ভদ্রলোক বলল, বাবার বলো না, কোত্থেকে যে সব গেয়েও খেত আসে। কথা শুনে বুঝলাম এটাই বৃষ্টির বাবা। বৃষ্টি তার বাবার কথা শুনে বসে পড়ল আর আমার দিকে টেরা চোখে তাকালো। আমি চুপচাপ হয়ে দাঁড়িয়ে রইলাম। তখন রানী আমার দিকে করুণ দৃষ্টিতে তাকালো। বুঝলাম না বিষয় কি। আমি একটা মুচকি হাসিতে দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণের মধ্যে সবার খাওয়া শেষ হলো, সবাই হাত ধুয়ে উঠে চলে গেল আর বৃষ্টি আমার সামনে আসলো। তোদের মতো খ্যাতদের দেখলেই আমার অ্যালার্জি হয়, আর তুই আসছিস আমার বাসায়। কথা বলে বৃষ্টি চলে গেল। আমি ঠিক ওভাবেই দাঁড়িয়ে রইলাম। রানী এসে খাবার টেবিল পরিষ্কার করতে লাগলো। আমি আর দাঁড়িয়ে না থেকে তাকে সাহায্য করলাম। টেবিল পরিষ্কার করে খাবার নিয়ে রান্না করে দেখতে লাগলাম। রাজা, তুই এখানে থাকিস না রে, বৃষ্টি আপা তোকে ভালো থাকতে দিবে না। আর ওসব বাদ দিয়ে তো, ওকে আমি ভয় পাই না।
না রে, এরা বড় লোক, এরা টাকার বিনিময়ে সব কিছু করতে পারে। তোকে কখন কি করে? আরে বললাম তো, বাদ দে, রানী আর কথা বলবে না। আর আমার দিকে এক নজর তাকিয়ে আবার কাজ করতে লাগলো। আমি আর কিছু বললাম না। কাজ শেষ করে দুজনে খেতে বসলাম, খাওয়া তো শেষ করলাম। এরপর যে যার মতো ঘুমাতে গেলাম। পরদিন সকালে করিম চাচার ডাক শুনে বিরক্তিকর মুড নিয়ে উঠলাম, কিন্তু চোখ খুলে দেখি আমি অন্য জায়গায়। বাইরে এসে দেখি কেউ নাই। তখন বুঝলাম করিম চাচার আসলে অনেক স্বপ্ন দেখছি, বাস্তবে নয়। আমি মাথার পিছনে থাবড়া মেরে আবার ঘরে আসলাম। একটু পর রানী আসলো। মহারাজা ওঠেন, কি হচ্ছে বল? সবাইকে চা দিতে হবে, চল। আইসা, তারপর কি আবার না চেনার কি আছে? আমার বাসার কাজের লোক। ওদের মতো ফকিরা তো জীবনেও এত টাকা দেখে নাই। লোভ সামলাতে না পেরে যদি নিয়ে চলে যায় তখন? এমন কাজ রাজা করবে না। মিম সাহেব, নামটা এমনই রাজা হয় নাই? সব দিকে রাজা আমি, আপনার টাকা এদিক ওদিক হবে না। তোদের মতো ফকিরকে আমার বিশ্বাস নাই। মিম সাহেব, শিক্ষা হয়তো কম থাকতে পারে, টাকা হয়তো কম থাকতে পারে, কিন্তু মানবতা, মানবতা কখনো কম নেই। তোদের আমার দেখা আছে। আমাদের দেখছেন, আমায় এখনো দেখেন নাই। তুই তো একটা চোর। আন্টি, আমায় বাজার করতে দিলে দিতে পারেন, ফুললি ভরসা পাবেন, এখন আপনার ইচ্ছে। তোর প্রতি আমার ভরসা আছে। তাহলেই হবে। বাইরে থেকে 1000টা কুকুর ঘেঘুও করবে। কি? তোর এত বড় সাহস, আমায় কুকুর বলিস? আহ বৃষ্টি, কি হচ্ছে কি? কেন নিজের উপর চাপাচ্ছিস? রাজা তো তোর নাম করে বলে নাই। কিন্তু মা, ও তো আমায়। যা, কোথায় যাবি? হুফ, আমার আগে আগে বৃষ্টি বেরিয়ে চলে গেল। যাবার সময় বিড়বিড় করে কি যেন একটা বলে গেল। আমি সেদিকে কান দিলাম না। আন্টির কথা মতো বাজারের লিস্টটা হাতে নিয়ে বেরিয়ে পড়লাম। আর বাইরে এসে একটা রিক্সা থামিয়ে উঠে পড়লাম। রিক্সায় চলে যাচ্ছিলাম, এমন সময় দেখলাম রাস্তার পাশে অনেক লোকজনের সমাগম। আমি রিক্সাওয়ালা চাচাকে থামতে বললাম। তারপর আমি রিক্সা থেকে নেমে সোজা চলে গেলাম। এসে দেখি একটা বৃদ্ধ মহিলা কান্নাকাটি করছে। তার কোলের দিকে তাকিয়ে দেখি তার কোলে একটা ছেলে। বয়স খুব বেশি না, আমাদের মতোই হ্যান্ডসাম স্মার্ট ছেলে। মাথা ফেটে মাথার সব মগজ বেরিয়ে চলে গেছে, পুরো শরীরে রক্তাক্ত। দৃশ্যটা দেখে আর তাকাতে পারলাম না, সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে নিলাম। বুকটা ভয়ে কেঁপে উঠলো। আমি আশেপাশে লোকজনকে জিজ্ঞেস করলাম, তখন তারা বলল ছেলেটা নাকি গরিব পরিবারের, বাবা নেই, শুধু মা আছে। অনেক কষ্টে পড়াশোনা শেষ করে চাকরির জন্য শহরে আসে, আর চাকরির নাম করে অনেকে তার কাছ থেকে টাকা নেয়, কিন্তু কোনো চাকরি দেয় না। শেষ পর্যন্ত তাকে ধোকা দিয়ে ওরা চলে যায়। এটা সইতে না পেরে ছেলেটা ট্রেনের সামনে দাঁড়িয়ে নিজের জীবনটা দিয়ে দিছে। কথাটা শোনার পর বুকটা আরও কেঁপে উঠলো। কতটা কষ্টে সে মরেছে, মানুষ কতটা কষ্ট পেলে ট্রেনের সামনে দাঁড়িয়ে নিজেকে শেষ করে দেয়। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়লো। ছেলেটার মা একদম পাগলের মতো হয়ে গেছে। নিজের কোলে ছেলের লাশ দেখে যে কতটা কষ্ট হয় সেটা শুধু সেসব মায়েরাই বোঝে যারা এমন অবস্থায় পড়েছে। আমি গিয়ে ছেলেটার লাশের পাশে বসলাম আর তার মায়ের মাথায় হাত বুলিয়ে দিলাম। সে আমার দিকে তাকালো, চোখ দুটো ফুলে গেছে, ছোট বাচ্চার মতো কান্না করতেছে। দৃশ্যটা দেখলে যে কারো চোখে পানি এসে পড়বে। একজন মা তার সন্তানকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে, আর সেই সন্তানের লাশ যদি তার কোলে এসে হাজির হয় তাহলে কি করে মেনে নিবে বলেন? আমি ছেলেটার মাকে অনেক সান্ত্বনা দিলাম, কিন্তু এত বড় আঘাতকে কেউ সহজে ভুলতে পারবে না। পাশে থাকা লোকদের বললাম একটা গাড়ি আনতে। গাড়িতে করে মা এবং ছেলেকে নিয়ে তাদের বাসায় গেলাম। ছেলেটা মুসলমান ছিল, তাই তাদের আত্মীয়দের ডেকে দাফন কাফনের ব্যবস্থা করলাম। এরপর সেখান থেকে আবার বাজারে চলে আসলাম। বাজারে এসে আন্টির দেওয়া লিস্ট অনুযায়ী বাজার সদাই করলাম। এখন নিয়ে যাওয়ার পালা। এদিকে এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, প্রায় 12টা বাজা। আমি তাড়াতাড়ি একটা ভ্যান গাড়িকে ডেকে নিলাম আর তাতে সব জিনিসপত্র উঠিয়ে রওনা হলাম। কিছুক্ষণের মধ্যে আন্টির বাসায় এসে হাজির হলাম। মনে মনে ভাবছি আজ আমার কপালে কী যে লেখা আছে কে জানে। ভয়ে ভয়ে কলিং বেলে চাপ দিলাম। একটুবার দরজা খুলে গেল, দেখলাম রানী দাঁড়িয়ে। আরে রানী, নে আয়, এসব নামিয়ে নে। রানী আমার কথা শুনে এসে আমায় সাহায্য করলো। সব কিছু নামিয়ে দিয়ে ভ্যানওয়ালাকে ভাড়া দিয়ে ভিতরে গেলাম। ভিতরে এসে দেখি আন্টি, বৃষ্টি সবাই দাঁড়িয়ে আছে। বুঝলাম না ব্যাপারটা কি। আমি কিছু বুঝে ওঠার আগেই বৃষ্টি এসে আমার গালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল। আমি তো আবুলের মতো হা হয়ে গেলাম। ফকিরের বাচ্চা, এতক্ষণ লাগে তোর বাজার করতে, নাকি অন্য কোথাও গিয়ে ঘুরছিলি? আসলে মিম সাহেব। চুপ, একদম চুপ। এতগুলো টাকা হাতে পেয়ে আর নিজেকে সামাল দিতে পারছিলি না। মিম সাহেব, আন্টি দেওয়া লিস্ট অনুযায়ী আমি নিয়ে আসছি, আর 1 টাকাও এদিক ওদিক হাত হতে দেয় নাই। নে, হিসাব বুঝিয়ে দে। আমি পকেট থেকে লিস্টটা বের করে সবকিছু বুঝিয়ে দিলাম। তখন বৃষ্টি বলল, তাহলে কি এতক্ষণ বাইরে চুরি করছিলি? না মিম সাহেব, আমি একটা। তোর এত বড় সাহস, আমার মুখে মুখে কথা বলিস? মুখে মুখে কই কথা বললাম? আমি তো আপনার কথার উত্তর দিচ্ছিলাম। চাকর চাকরের মতো থাকবি, বুঝেছিস? জি মেম সাহেব। চোখের সামনে থেকে সর। আমি ওখান থেকে চলে গেলাম। রানীও আমার সাথে সাথে আসলো।
আমি গিয়ে তরকারি কাটতে লাগলাম। তখন রানী বলল, এতক্ষণ কোথায় ছিলি সত্যি করে বল। তুইও সন্দেহ করিস? হ্যাঁ করি, কারণ এরা তোকে অপমান করলে আমার কষ্ট হয়। আমি বাজারে যাবার সময় সব বললাম। এ কথাটা ওদের বলতি। ওরা তো শুনতেও চায় না। শুধু তুই না, এ বাড়িতে যারা যারা কাজ করেছে তারা সবাই এভাবে অত্যাচারিত হয়েছে। চাকরদের কোনো মান সম্মান নেই। চাকর বলে মার খেতে হয়, চাকর বলে বকা শুনতে হয়। আজকের দুনিয়ায় যাদের জন্য মানুষ বেঁচে আছে তাদেরকেই সমাজের সবথেকে নিকৃষ্ট মানুষ হিসেবে পরিচয় দেয়। হুম। একদিন এই নিয়ম ঠিক বদলাবে, দেখিস। রে, যদি গরিব বড়লোক সব সমান হতো, সমাজে সবার সম্মান একই হতো। হবে, একদিন ঠিক হবে। এভাবে আমি আর রানী গল্প করছিলাম আর কাজ করছিলাম। গল্প শেষ হলো আর কাজও শেষ হলো। রানী রান্না করতে লাগলো আর আমি গাড়ি ধুয়ে পরিষ্কার করতে লাগলাম। ঠিক এমন সময় বৃষ্টির বাবার গাড়ি আসলো। বাড়ির দরজার কাছে সে নেমে গেল আর ড্রাইভার গাড়ি নিয়ে এসে পার্ক করলো আর বলল, গাড়িটা একটু পরিষ্কার করি যেন। আমি গাড়ি পরিষ্কার করতে লাগলাম। এরপর গোসল করে নিলাম। গাড়ি ধুতে লেগে পুরো শরীর ভিজে গেছিল, তাই গোসল করেই নিলাম। গোসল করে জামা কাপড় পরে ভিতরে আসতেই সামনে বৃষ্টি পড়ল। আমায় দেখে দাঁড়িয়ে গেল। আর তুই এত তাড়াতাড়ি গোসল করে ঘুরছিস কেন? আসলে মেম সাহেব, গাড়ি পরিষ্কার করতে যে। চুপ! শোন, এটা নিজের বাড়ি পাস নাই, এখানকার তুই চাকর, আর তাই চাকর হয়েই থাক, মালিক হবার চেষ্টা করিস না। জি মেম সাহেব। আর শোন, কালকে সব জামা পরবি না, চাকরেরা যেসব জামা পরে ওসব পরবি। ঠিক আছে মেম সাহেব। আমি আর কথা না বলে সেখান থেকে চলে আসলাম। এসে রানীকে কাজে সাহায্য করতে লাগলাম। কিছুক্ষণের মধ্যে রান্না করা হয়ে গেল। দুজন মিলে খাবার টেবিল সাজালাম। সবাই খেতে আসলো আর সাথে বৃষ্টির বাবাও আসলো। ও হ্যাঁ, রানীর কাছ থেকে শুনছিলাম বৃষ্টির বাবার নাম হচ্ছে মান্নান চৌধুরী আর সে একজন খাদ্যমন্ত্রী। সবাই একসঙ্গে খেতে বসলো। আমি আর রানী দাঁড়িয়ে রইলাম। আজকে আর বৃষ্টি কিছু বলল না। আমি ভাবলাম হয়তো আর কিছু বলবে না, কিন্তু খাবার শেষ করে আবার কিছু একটা ভুল খুঁজে বের করলো আর ইচ্ছে মতো বকাবকি করে চলে গেল। তারপর আমি আর রানী খেয়ে নিলাম। বিকালে আজ বাসার সামনে অনেক মানুষ এসে ভিড় করলো। ভাবলাম এটা তো সাধারণ মানুষ নয়, এটা মন্ত্রীর বাড়ি, তাই মানুষের ভিড় তো হবেই। তবুও আমি বাইরে গেলাম। গিয়ে দেখি অনেক কটা সাংবাদিক আসছে, তার সাথে আরও অন্যান্য লোকজন আসছে। বুঝলাম না বিষয়টা কি, এত সাংবাদিক কেন আসলো? ভোটের তো এখনো অনেক সময় বাকি, তাহলে কেন আসলো? তখন হঠাৎ এক সাংবাদিক বলল, স্যার, আমরা খবর পেলাম আপনি নাকি অনেক অন্যায় কাজে জড়িত আছেন। দেখুন, আপনি একজন ইমানদার মন্ত্রী, জনগণ সবসময় ভালো চায়, আর এটা আমার বিরোধী দল মানতে পারতেছে না, তাই আমার নামে মিথ্যা মিথ্যা অপবাদ ছড়াচ্ছে। গোপন সূত্রে জানতে পারলাম শহরে বর্তমানে যে চাকরির নামে প্রতারণা করা হচ্ছে এরা পিছনে নাকি আপনারই হাত আছে। দেখুন, আপনি সাংবাদিক বলে যা তা বলতে পারেন না। আপনি সবার সামনে আমায় অপরাধী করেছেন। সরি স্যার, ইনফরমেশন নেওয়ার আমাদের কাজ। বললামই তো, এসব আমার নামে মিথ্যা গুজব। এখন আপনারা আসতে পারেন। এক্সকিউজ মি স্যার। স্যার, মান্নান তাদের কথা না শুনে ভিতরে চলে আসলো। চোখ মুখ দেখে মনে হচ্ছে সে খুব রেগে আছে। কোথাও না থেমে সে উপরে চলে গেল। আমি আর দাঁড়িয়ে না থেকে নিজের কাজে লেগে গেলাম। একটু পর হঠাৎ বাইরে চিৎকারের আওয়াজ আসলো। মনে হচ্ছে অনেকগুলো মানুষ এদিকে আসছে। জানালা দিয়ে তাকিয়ে তো আমার চোখ কপালে উঠে গেল। এ তো দেখছি পুরো শহরের লোক চলে আসছে। আর ঠিক একই সময় উপর থেকে সাহেব মানে মান্নান নেমে আসলো। দুটার মধ্যে কানেকশনের গন্ধ পেলাম, তারপরেও চুপ থাকলাম।
মান্নান বাইরে গিয়ে হাত তুলল। তখন সব লোকজন থেমে গেল। এত লোকজন দেখে সাংবাদিকগুলো ভয় পেয়ে গেল, এক কোনায় গিয়ে দাঁড়িয়ে গেল। আর কেবল আসা লোকজন তো সাংবাদিকের উপর টার্গেট করছে। মান্নান হাত তোলাতে সবাই থেমে গেল। হ্যাঁ, আপনাদের উপকার করার জন্য আজ আমার চোর হতে হলো। চোরের অপবাদ পেলাম। এ কথা শুনে লোকজন তো লাফিয়ে উঠল। তাদের মধ্যে থেকে আওয়াজ আসলো, যে বলেছে তাকে একবার এখানে পাঠান। আপনারা শান্ত হন, সাংবাদিক আসছে আমার কাছে প্রশ্ন করতে। আমি নাকি অন্যের টাকা খাই? আমি তো কিছুই বুঝতে পারলাম না, শুধু প্রশ্ন জিজ্ঞেস করাতে। প্রধানমন্ত্রী, আমার নামে এই সব বাজে খবর আপনারা কোনোদিন আনবেন না। ওকে স্যার, আর কখনো আনবো না। আমার বাসায় এসে আমার নামে খারাপ খবর, যা এখান থেকে। সাংবাদিকরা ভয়ে চলে গেল। মান্নান ওভাবেই দাঁড়িয়ে রইল। আর কিছুক্ষণ পর কাকে যেন ফোন করলো। তারপর ভিতরে চলে গেল। সন্ধ্যা হয়ে গেল, দিনের আলো ফুরিয়ে রাতের অন্ধকার নেমে আসলো। আমি আর রানী কাজ করছিলাম। তখন মান্নান সাহেব এসে নিচে বসে পড়ল। প্রতিদিন এই সময় বাইরে থাকে, কিন্তু আজকে বাসায় বসে আছে কেন বুঝলাম না। মান্নান সাহেবের বসা দেখে আন্টি আর বৃষ্টিও এসে বসলো। বৃষ্টি তার বাবার মন খারাপ দেখে বলল, কি হয়েছে বাবা? আমার মনে হচ্ছে আমার শত্রু আমার আশেপাশেই আছে। কিন্তু কেমনে বুঝলে? না, তেমন কিছুই না, আমি ঘরে গেলাম। এই কথা বললে মান্নান সাহেব উপরে চলে গেল। আমি কিচেনে বসেছিলাম, এটা বৃষ্টির চোখে পড়ল। ব্যাস, শুরু হয়ে গেল। এই চাকর এদিকে আয়। জি বলেন মিম সাহেব। জমিদারের মতো বসে আছিস কেন? কোনো কাজ নাই নাকি? ছিল, এই তো শেষ করলাম। তাহলে এক কাজ কর, আজকে আমি পার্টিতে যাব, আমার জুতাগুলো পরিষ্কার করে দে। কিন্তু মেম সাহেব। তোর সাহস তো কম না। ঠিক আছে। বৃষ্টি তার রুমে গিয়ে জুতা পায়ে দিয়ে নিয়ে আসলো আর আমার সামনে সোফায় বসে পড়ল। আমায় বলল, নে, আমার পা থেকে খুলে নে। জি। আমি জুতা খুলে নিলাম আর ভাবলাম সময় একদিন আমারও আসবে, সেদিন তিলে তিলে শোধ নিব। বৃষ্টির পা থেকে জুতা খুলে পরিষ্কার করে দিলাম। তখন সে তার রুমে চলে গেল আর ছোট ছোট ড্রেস পরে বেরিয়ে আসলো। শহরের মেয়ের এটাই একটা বাজে স্বভাব। ছেলেদের তার পুরো শরীর দেখিয়ে তারা নাকি কমফোর্ট ফিল করে, কিন্তু তারা এটা জানে না যে ছেলে তাকে দেখছে, সে চোখ দিয়ে সেই মেয়েকে ছিঁড়ে খাচ্ছে। আমি নিজ দিকে চোখ করে নিলাম। বৃষ্টি আমার সামনে দিয়ে বেরিয়ে চলে গেল। আমি বুঝলাম কদিন জানি এর দেশ স্বাধীন হবে। ফাঁকা মিষ্টি দেখলে সব মাছিরাই ভিড় জমায়। নিশ্চয়ই এর পিছনেও কেউ ভিড় জমিয়েছে, শুধু মিষ্টিটা খাবার জন্য। আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম। এত রাতে একটা মেয়ে বাইরে যাচ্ছে, অথচ তার বাবা মায়ের কোনো চিন্তাই নাই। দুনিয়াস কোথায় কে জানে। আমি এসব নিয়ে না ভেবে নিজের কাজে চলে গেলাম। মন দিয়ে কাজ করতে লাগলাম, কিন্তু কাজে মন বসে না। তখন রানীকে কাছে ডাকলাম আর তার সাথে গল্প করতে করতে কাজ করতে লাগলাম। কিছুক্ষণ পর আমি রুমে চলে গেলাম। রানী রান্নাবান্নার কাজ শেষ করলো। শহরের সবাই রাত হলে খাবার খায়, আর আমরা গ্রামের সবাই তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে যাই। রাতে সবাইকে নিয়ে খাওয়া দাওয়ার পালা শেষ করলাম, কিন্তু বৃষ্টি ছিল না, সে তো পার্টিতে গেছে। তাই আমি আর রানী খেয়ে দিয়ে ঘুমিয়ে গেলাম। সকালে উঠে সবার জন্য চা বানালাম। রানী সবাইকে দিয়ে আসলো। তারপর সকালের নাস্তা বানাতে হলো। এটা অবশ্য রানী করলো। দুজনে মিলে খাবার টেবিলে নাস্তা সাজিয়ে দিলাম আর রানী সবাইকে নাস্তা করতে ডাকলো। সবার আগে আন্টি আসলো, এরপর আঙ্কেল মানে মান্নান সাহেব। অনেকক্ষণ পর তখন বৃষ্টি নেমে আসলো। তার চেহারা দেখে মনে হচ্ছে সে খুব চিন্তিত আর খুব অবাক হয়ে আছে মনে হয়। বৃষ্টিও এসে টেবিলে বসলো। তখন আন্টি বৃষ্টির এমন চেহারা দেখে জিজ্ঞাসা করলো, মা, কি হয়েছে তোর? তোকে এত চিন্তিত লাগছে কেন? বাবা, কালকে রাতে তুমি কেমনে জানলে যে আমি কোন ক্লাবে আছি? আমি কেমনে জানবো? আমি তো এখনো জানি না। মানে, তাহলে আমার কাছে কাকে পাঠিয়েছিলে? কই, আমি কাউকে পাইনি। হোয়াট? তাহলে কে ছিল ওটা? কোনটা কে ছিল আমি তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ মা, কি বলছিস? পরিষ্কার করে বল। আসলে মা, কালকে আমি ক্লাবে যাই
আর সেখানে আমার বন্ধুরাও ছিল। সবার সাথে আনন্দ করতে করতে একটু বেশি নেশা হয়ে গিয়েছিল। আর তখন কে যেন আমার উপর জোর চালাচ্ছিল, আমার গায়ে হাত দিচ্ছিল, আরও জঘন্য জঘন্য কাজ করছিল। ঠিক এমন সময় কালো ড্রেস পরা একটা ছেলে এসে তাকে খুব করে মারে আর আমায় এনে এখানে রেখে যায়। তার মুখ দেখতে কেমন ছিল? জানি না, তার মুখ ঢেকেছিল। আমি ভাবছি হয়তো বাবা পাঠিয়েছে, কিন্তু আজ সকাল উঠে সব মনে হয় আমার। আমি তো কাউকে বলে যাইনি যে আমি কোথায় যাচ্ছি। দেখো মা, তোকে আমি কতবার বলছি এইসব পার্টি যাস না। মজা করবি তো বাসায় এসে কর। আর তোর কিছু হলে লোকজন আমায় কি বলবে? যেই হোক না কেন সেটা বাদ দে, তুই ভালোই ভালোই ঘরে ফিরেছিস, সেটাই অনেক। হুম। নে নাস্তা করে নে। একে একে সবাই নাস্তা শেষ করলো। আমি দাঁড়িয়ে রইলাম, কিন্তু বৃষ্টি আজ আমায় দেখেও কিছু বলল না। আমি ওসবে কান্না দিয়ে রানীর কাজে সাহায্য করলাম। তারপর আমরা দুজনেও নাস্তা করে নিলাম। নাস্তা শেষে আবার কাজে লেগে পড়লাম। ঠিক এমন সময় এক লোক বাসায় আসলো আর আমি বলল সাহেবকে যেন ডেকে দেই। তাই আমি উপরে গেলাম আর বড় সাহেবকে বললাম। মান্নান সাহেব চলে আসলো, এসে সেই লোকটার পাশে বসলো। লোকটা বলল রহিম নামে এক ম্যানেজার নাকি হাওয়া হয়ে গেছে, তাকে নাকি আর পাওয়া যাচ্ছে না। এটা শুনে মান্নান সাহেব এদিক ওদিক তাকালো। তখন উপর থেকে বৃষ্টি আর তার মা নেমে আসলো। মান্নান সাহেবের কথা তারা শুনতে পাইছে আর তাই হয়তো কিছু বলল না। তারাও এসে বসলো। তখন সেই লোকটা বলল সে অফিস থেকে নাকি বাসায় যায়নি। এই রহিমকে? আরে আর বইল না, রহিম হচ্ছে আমার কোম্পানির এক কর্মী। বেতন বাড়াতে বলেছিল, বাড়ায়নি বলে আজ আর কাজে আসে নাই। ওহ, আমার একটু অফিস যেতে হবে। এই সময় কেন? এসব নিয়ে ঝামেলা হচ্ছে। আচ্ছা যাও। মান্নান সাহেব লোকটার সাথে চলে গেল। বৃষ্টি আর আন্টি বসেই রইল। এদিকে আমরা আমাদের কাজ করছিলাম। মা, আমি কলেজ যাব। সাবধানে যাস। আচ্ছা। বৃষ্টি বেরিয়ে চলে গেল। আন্টি বসে থেকে খবর দেখছিল। তো হঠাৎ টিভিতে ব্রেকিং নিউজ দিল, আজ শহরে এক বিজনেসম্যান রহিম খান কিডন্যাপ হয়েছে। সেই সূত্রে জানা গেছে রহিম খান নাকি চাকরির নামে টাকা খেত। কাজ করছিলাম আর খবর শুনছিলাম। এভাবে দিনটা চলে গেল। মন্ত্রীর বাড়ির চাকর হয়ে দিন কাটাচ্ছিলাম, কিন্তু বৃষ্টি আমায় অনেক অত্যাচার করত। আমি প্রতিবাদ করতে যেও পারি না, কারণ আমি এই বাড়ির চাকর আর ও বাড়ির মালিকের মেয়ে। ওদের জায়গা অনেক উপরে। সুযোগ পেলে আমায় বকতে কম করতো না, কখনো কখনো থাপ্পড় মেরেও দিত। আমি ছোট শিশুর মতো সব সয়ে নিতাম। সে তো আমায় এমনিতেই দেখতে পারে না, আমায় দেখলে মনে হয় ওর শরীরে আগুন জ্বলে। এখন যদি আমি ওর ড্রাইভার হই তাহলে তো পুরাই বোম হয়ে যাবে। একদিন বিকেলে বৃষ্টি ঘুরতে যাবে, তার বান্ধবীরা তার জন্য অপেক্ষা করছে, কিন্তু সে যেতে পারছে না কারণ ড্রাইভার আজ আসে নাই। ড্রাইভারের স্ত্রী অনেক অসুস্থ। এটা নিয়ে বৃষ্টি বাসায় তোলপাড় শুরু করে দিছে। কেউ তাকে থামাতে পারে না। আমরা দুজন আমাদের কাজ করছিলাম। রাজা, এই রাজা, এইদিকে আয় তো। জি আন্টি বলেন। আমি শুনলাম তুই এর আগে ড্রাইভার ছিলি। হুম। তাহলে যা তো, বৃষ্টিকে নিয়ে তার বান্ধবীদের কাছে রেখে আয়। মা, কি বলছো তুমি? এই চাকরটাকে করব আমার ড্রাইভার? ইম্পসিবল। এতে সমস্যার কি আছে? রাজা খুব ভালোই ড্রাইভার করে। একটা গিয়েও খ্যাতকে বানাবো আমার ড্রাইভার? প্রশ্নই ওঠে না। এই খ্যাতটার সাথে গেলে তো আমার উল্টি আসবে। ওয়াক। বৃষ্টি, আবার কিন্তু বেশি হচ্ছে। যা বলছি তাই কর, নয়তো কোথাও যেতে পারবি না। যাব না, আমি যাব না। এই গেও ভূতটার সাথে আমি যাব না। ভালো করে ভেবে দেখ, না গেলে কিন্তু ঘরে বসে থাকতে হবে। বৃষ্টি আর কিছু বলতে পারছে না, কারণ তাকে যেতেই হবে। কিছু করার নাই। অনেক চিন্তা ভাবনা করে এই রানী, রানী, আপা বলেন। যা তো বাবার রুম থেকে বাবার পারফিউম নিয়ে আয়। রানী চলে গেল আর বৃষ্টির বাবার পারফিউম নিয়ে আসলো। আর বৃষ্টির কথায় রানী আমার চারদিকে স্প্রে করে দিল। তোকে এই সেন্ট দিয়ে গোসল করিয়ে দিলাম। রানী আস্তে করে কথাটা বলল।
আমি শুধু দেখেই যাচ্ছি, আর দেখা ছাড়া আমার কিছু করার নাই। স্প্রে করা শেষ হলে তখন বৃষ্টি আমায় গাড়ি বের করতে বলল। আমি গিয়ে গাড়িটা বের করলাম, আর বৃষ্টি এসে পিছনের সিটে বসলো। গাড়ি স্টার্ট দিয়ে রওনা হলাম। কিছুক্ষণের মধ্যে বৃষ্টির বলা গন্তব্যে পৌঁছে গেলাম। এসে দেখি অনেক কটা মেয়ে বসে আছে। কি রে মিম, তোর গাড়ি কই? আর বলিস না, আজকে বাবা গাড়ি নিয়ে কোথায় যেন গেছে। তাহলে কারে করে যাবি? আজকে এই ভাইয়া নিয়ে চল। আরে এটা ভাইয়া নয়, এটা একটা গেহু। মিম আমার সামনে এসে বলল, ভাইয়া, আমার একটা সাহায্য লাগবে। হ্যাঁ বলুন। বৃষ্টি আজকে কেমন জানি পাগলামি করছে। করবেই তো, এতগুলো করে খেলে তো করবেই। না, আজকে সে অল্প খাইছে, কিন্তু বুঝলাম না আজকে এতটুকু খেয়েও এমন কেন করছে। চলেন তো দেখি। আসেন। আমি আর মিম ভিতরে গেলাম। ঠিক এমন সময় দেখলাম কে যেন বৃষ্টিকে ধরে আছে। আমি আশেপাশে তাকিয়ে দেখি আরও অনেক কটা মেয়ে এমন পাগলামি করতেছে, আর তাদের প্রত্যেকের সাথে একটা করে ছেলে আছে। এই ছেলেটাকে জানি না, তবে হয়তো এই ক্লাবেই হবে। আমি গিয়ে একটা গ্লাস হাতে নিলাম আর নাকের কাছে ধরলাম। তবে সেন্টটা একটু অন্যরকম, তবে সেন্টটা আমি চিনতে একটু ভুল করলাম না। আমি সব কিছু পরিষ্কার বুঝে গেলাম। আমি সোজা গিয়ে ছেলেটার কলার ধরে টান মেরে নাক বরাবর এক ঘুষি, আমার ঘুষিকে মাটিতে পড়ে গেল। তখন আমি তার কলার ধরে টেনে তুলে আমার আরেকটা ঘুষি ওকে মারতে দেখে তাদের আরও ছেলেরা এসে পড়ল। শুরু হলো মারপিট। ক্লাবের সব মেয়েরা এক সাইডে দাঁড়ালো, আর আমাদের মাঝে মারপিট হতেই থাকলো। কিছু মার খেলাম আর কিছু দিলাম। এভাবে কিছুক্ষণ পর ছেলেগুলো হার মানতে বাধ্য হলো। আমি তাদের সামনে দাঁড়িয়ে গেলাম। কি রে, বিয়ারের সাথে নেশাজাতীয় ওষুধ মিশিয়ে খাওয়াচ্ছিলি কেন বল? আমার কথা শুনে মেয়েরা সহ সবাই অবাক হলো। আসলেই সেই গ্লাস থেকে আমি এক প্রকার ওষুধের গন্ধ পাই, যেটা আমি আগে থেকে চিনতাম। এটা মানুষকে পাগল করে তোলে, নিজে কি করে নিজেই জানে না। আমি মিমকে পুলিশের কাছে ফোন করতেই বললাম। কিছুক্ষণের মধ্যে পুলিশ চলে আসে আর এদেরকে ধরে নিল, সাথে সমস্ত গ্লাস নিয়ে গেল। ধন্যবাদ ভাইয়া, আজকে আপনার জন্য এতগুলো মেয়ে বেঁচে গেল। তোমাদের দোষে তোমরা বিপদে পড়তা। এসব কেন করো? তোমরা মেয়ে আনন্দ করবা, মজা করবা, করো, কিন্তু রাতের বেলা বাইরে থেকো না, কারণ রাতের বেলা শিয়াল মুরগিকে পেলে আর ছাড়ে না। চলো। কিন্তু বৃষ্টির কি হবে? ওর নেশা ছাড়তে অনেকটা সময় লাগবে। আমার মনে হয় এরা এসব খাইয়ে হয় ধর্ষণ করে, নয়তো পাচার করে। তাই হবে হয়তো। যাও, বৃষ্টিকে নিয়ে গাড়িতে আসো। মিম বৃষ্টিকে নিতে গেল। আর এই ছেলেগুলো অনেক চালাক। নেশাটা সবাইকে না করে শুধু কয়েকজনকে করিয়েছে, যাতে কেউ সন্দেহ না করতে পারে। বৃষ্টির বান্ধবীদের মধ্যে ভাগ্যক্রমে মিম আর আরেকটা মেয়ে ছাড়া পড়ছিল। তারা সবাই এসে গাড়িতে বসলো। যার নেশায় আছে তারা তো কি না কি করেই যাচ্ছে। আমি ওদিকে মন দিলাম না, একে একে যার যার বাসায় নামিয়ে দিলাম। এরপর বৃষ্টিকে দিয়ে বাসার দিকে রওনা হলাম। একটু দূর যাওয়ার পরেই, আই শাল ড্রাইভার, গাড়ি থামা। জি মেম সাহেব। থামাতে বলছি, থামা। আমি গাড়ি থামিয়ে দিলাম। বৃষ্টি পিছনে থেকে নেমে এসে আমার পাশের সিটে বসলো। আমার ভয় করছিল, এবার চল। আমি আবার গাড়ি স্টার্ট দিলাম। বৃষ্টি তো আমায় পাগল করে দিতে লাগলো। কি আজে বাজে যে বকছে তার নাই ঠিক। শুধু যদি বকতো তাহলে তো হতোই, কিন্তু হঠাৎ করে তার হাত দিয়ে আমার চোখে মুখে বাড়ি মারছে আর বলছে সরি। এইভাবে সারা রাস্তা আমায় জ্বালাতে জ্বালাতে আসলো। অবশেষে বাসায় আসলাম। আমি আস্তে করে দরজায় টোকা দিলাম, কারণ আমি জানি এতক্ষণ রানী কাজ করছে, তাই এটা করলাম। কিছুক্ষণ পর রানী দরজা খুলে দিল। আমায় আর বৃষ্টিকে এভাবে দেখে সে অবাক হয়ে গেল। আমার ঘাড়ের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, কোনো হুঁশ নাই। হুঁশ থাকলে তো এতক্ষণে কি হইতো কে জানে। রানী এক কাজ করো, বৃষ্টিকে নিয়ে গিয়ে তার রুমে শুইয়ে দিয়ে কেউ যেন জানতে না পারে। হ্যাঁ যাইতেছি। আমার কথা মতো রানী বৃষ্টিকে নিয়ে চলে গেল, আর আমি বাথরুমে আসলাম। এসে গোসল করে নিলাম, গন্ধে পুরো শরীর শেষ। আমি গোসল করে এসে আমার রুমে বসে আছি, তখন রানী আসলো আর আমার দিকে তাকিয়ে, এই তুই গোসল করলি কেন?
এই চুপ, একদম খারাপ দিকে যাবি না। মদের গন্ধে গাক ভরে গেছিল তাই। সত্যি তো? তোর কসম। চল খেয়ে নে। আমি জামা কাপড় চেঞ্জ করে খেতে গেলাম। খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়লাম। সকাল হতেই বাসায় হরতাল শুরু হলো। আমি জানতাম সকাল হলে বৃষ্টির সব মনে পড়বে আর এটা নিয়ে অনেক ঝামেলা করবে, আর তাই হলো। সকালে পুরো বাড়িটা মাথায় নিয়ে উঠল মহারানী। চিৎকার করতে করতে নিচে চলে আসলো। তার চিৎকার শুনে আন্টি আর আঙ্কেলও চলে আসলো। বৃষ্টি নিচে নেমে এসে ঠাস 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 করে কয়েকটা থাপ্পড় বসিয়ে দিল আমার গালে। আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইলাম। আরে বৃষ্টি, কি করছিস? ওকে মারছিস কেন? তুমি চুপ করো। তোমার আশকারা পেয়ে পেয়ে এই চাকর একদম মাথায় উঠে বসেছে। কেন, কি হয়েছে বলবি তো? তুমি জানো কালকে আমার সাথে কি করেছে? কি করছে? আমি যখন ক্লাবে যাই তখন বিয়ারের সাথে নেশার ওষুধ মিশাই যাতে আমি পাগল হয়ে যাই আর সে চান্স নিতে পারে। কি বলছিস এইসব? হ্যাঁ। হঠাৎ এমন কথা শুনে আমি সহ সবাই অবাক হলো। দরজার দিকে তাকিয়ে দেখি কালকে রাতে সেই অফিসার। বৃষ্টির কথা একদম ভুল। মানে কি বলতে চাচ্ছেন আপনি? হ্যাঁ, এটা ঠিক যে তুমি নেশার ওষুধ খেয়েছিলে, কিন্তু সেটা রাজার মিশানো নয়, সেটা এই ক্লাবের ছেলেদের মিশানো। অফিসার কি বলেছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, এরা তাদের ক্লাবের যতগুলো মেয়ে যায় তাদের মধ্যে শুধু কয়েকজনকে এটা খাওয়ায়, আর নেশায় পাগল হওয়া মাত্রই তাদের রেপ করার পাচার করে দেয়। তারা তো খুবই মারাত্মক ছিল, তবে এখন নেই। আমরা তাদের পুরো টিমকে ধরে ফেলেছি। খুব ভালো করেছেন অফিসার। জানি না আমার মতো কত মায়ের কোল খালি হতো। বৃষ্টি, তুই শুধু শুধু ওকে মারছিস, ওর কোনো দোষই নাই। দোষ তো আছেই। ওই চাকরের বাচ্চা চাকর আমায় টাচ করার সাহস কি করে পেল? আমায় ক্ষমা করে দেন মেম সাহেব, আমি আর এমন কাজ করব না। ক্ষমা? তোকে কি করে ক্ষমা করি? তোর শাস্তি হলো তুই আজ সারাদিন না খেয়ে থাকবি। কি বলছিস? বামন হয়ে চাঁদে হাত দেওয়ার সময় কি ওর মনে ছিল না? জি মেম সাহেব, তাই হবে। আমি চলে গেলে নিশ্চয়ই তুই খেয়ে নিবি, সো তুই আজও আমার ড্রাইভার হয়ে যাবি। জি মেম সাহেব। বৃষ্টি কথা বলে উপরে চলে গেল। আমি ওভাবেই দাঁড়িয়ে রইলাম। একটু পর বৃষ্টি নেমে আসলো কলেজে যাওয়ার জন্য। আমি গিয়ে গাড়ি বের করলাম। বৃষ্টি এসে পিছনের সিটে বসলো। এরপর গাড়ি স্টার্ট দিলাম আর কলেজের দিকে রওনা হলাম। কিছুক্ষণের মধ্যে কলেজে চলে আসলাম। কলেজে এসে গাড়ি পার্ক করলাম। বৃষ্টি নেমে চলে গেল। আমি গাড়ির পাশে দাঁড়িয়ে রইলাম। এদিকে বৃষ্টি কলেজের বারান্দায় এসে তার বান্ধবীদের সাথে দেখা হলো। তাদের সাথে সাক্ষাৎ করে ক্লাসের দিকে গেল। কিছুক্ষণ পর বৃষ্টি আর তার বান্ধবীরা বেরিয়ে আসলো। আমি বাইরে দাঁড়িয়ে আছি, তখন খেয়াল করলাম তারা এদিকে আসছে। আমি একইভাবে দাঁড়িয়ে রইলাম। বৃষ্টি আর তার বান্ধবীরা আসলো, কিন্তু অবাক করার বিষয় হলো বৃষ্টির চেহারা কেমন অন্যরকম লাগছে। অন্য সময় আমায় দেখলে তার মুখে তেল ফুটতো, কিন্তু আজ কি হলো? রাগের বদলে হাসি। আমি তার হাসিটা দেখে তো একদম ফিদা। এই চাকরের বাচ্চা চাকর, হা করে কি দেখিস? বইটা ধর। জি মিম সাহেব। আমি হাত বাড়িয়ে দিলাম। বৃষ্টি আমায় তার বই দিল। আমি নিয়ে দাঁড়িয়ে রইলাম। মনের মধ্যে একটু কষ্ট হলো। এখনই তাকে নিয়ে ভাবলাম আর কি হলো। বৃষ্টি, চল ম্যাথ ক্লাস শুরু হবে। মিম, তুই তো জানিস ম্যাথ আমার সহ্য হয় না, আর কালকে স্যার যে অঙ্কটা দিয়েছে সেটা তো করতেই পারি না। সেটা তো আমরাও পারি না। ওই অঙ্কটা না করতে পারলে ক্লাসে বেতের বাড়ি দেবে। দেখি অঙ্কটা। বৃষ্টি আমার হাত থেকে তার খাতাটা নিয়ে মিমকে দেখালো। মিম দেখে আবার আমার হাতে দিল। আমি দেখে অঙ্কটা কি পারবো মনে হয়। বৃষ্টি, পেছনে দেখ। কি হ? আরে চাকর, কি করছিস? তোর এত বড় সাহস আমার খাতায় হাত দিস? আমি বৃষ্টির কথায় কান না দিয়ে আমার কাজ করে গেলাম। বৃষ্টি ইচ্ছে মতো আমায় বকাঝকা করলো। এই গিয়ে ভূত, কানে কথা যাচ্ছে না? হাই মূর্খ, জীবনে তো কলম হাতেই নিস নাই, তুই আবার খাতা নিচ্ছিস? আরে দোস্ত, ক লেখা শিখছে। আজকে মাকে বলে তোর চাকরি আউট করব। তোর এত সাহস কোথা থেকে আসে? মিম বকে বকে শেষ রাগের ঠেলায় আমার হাত থেকে জোর করে খাতাটা কেড়ে নিল। আর এটা দেখে তো বৃষ্টি অবাক, কারণ আমি অঙ্কটা সমাধান করে ফেলছি। বৃষ্টির চোখ কপালে উঠে গেল, কথা হারিয়ে গেল। মিম অবাক হয়ে খাতাটা হাতে নিল। আরে এটা কেমনে সম্ভব? এটা তো সমাধান হয়ে গেছে মনে হচ্ছে। শোন, যা তাইকে দিলে সমাধান হয়ে যায় না, অঙ্কটা নিয়মের মধ্যে পড়তে হয়।
আমার মনে হচ্ছে সঠিক হবে রে। একটা গেয় ভূত যে কিনা কলম কি তাই চেনে না, সে আবার ইন্টারের অঙ্ক করবে। আচ্ছা চল স্যারকে দেখাই। এইসব ফালতু জিনিস নিয়ে টাইম নাই। দেখাতে পারেন, আপনারই উপকার হবে। যদি ভুল হয় তাহলে? তাহলে আমায় যা শাস্তি দিবেন আমি মেনে নিব। আই মিম চল ক্লাসে। হুম। বৃষ্টি আর মিম ক্লাসে চলে গেল। আমি দাঁড়িয়ে রইলাম, চারপাশের আবহাওয়া দেখছিলাম। এভাবেই সময় কেটে গেল। অনেকক্ষণ পর বৃষ্টি আর মিম আসলো। বৃষ্টি কিছু বলার আগে মিম বলল, রাজ ভাইয়া আপনার অঙ্ক একদম কারেক্ট। তুই এত কঠিন অঙ্ক কি করে সলভ করলি? মানুষের মধ্যে সব অপদার্থই থাকে না, কিছুটা পদার্থই থাকে। তুই অঙ্ক পারলি কি করে? তুই কে? কিছুটা পদার্থও থাকে। আসলে মিম সাহেব, আমি এর আগে যেখানে ড্রাইভার ছিলাম সেই লোকটা প্রাইভেট পড়তো, সেখানে দেখেছিলাম এই অঙ্ক। ও। বৃষ্টি আর কিছু বললো না, মিমকে নিয়ে ক্লাসে চলে গেল। আমি দাঁড়িয়ে থাকলাম। ক্লাস শেষ হওয়া পর্যন্ত বৃষ্টি আর বাইরে আসলো না। আমি ওভাবে দাঁড়িয়ে রইলাম। বেলা গড়িয়ে কে জানে, আবার তার কষ্ট আমি কেন জানি মানতেই পারি না। খাবার নিয়ে আমার ঘরে আসলো। দুপুরে খাবার খাওয়া হয়ে গেছে, কিন্তু অবাক করার বিষয় হলো বৃষ্টি এখনও খেতে চাইলো না। আমি ভাবলাম হয়তো পরে খাবে, সেজন্য সেদিকে আর মনোযোগ দিলাম না। খাওয়া দাওয়া শেষ করে আমি আমার কাজ করতে লাগলাম। এইভাবে দিন চলছিল, সাথে আমার কাজও এগিয়ে নিয়ে যাচ্ছিলাম। কিন্তু শহরে আজও সেই কান্নার আওয়াজ ভাসছে। প্রতারণার শিকার হচ্ছে গরিব অসহায় মানুষ। কে করছে এমন প্রতারণা? পুলিশ হাজার হাজার লোককে গ্রেফতার করছে, কিন্তু তবুও এই প্রতারণা কিছুতেই বন্ধ হচ্ছে না। কতদিন চলবে এমন প্রতারণা? আর কতদিন কাঁদবে হাজার হাজার মা? হারিয়ে যাবে হাজার হাজার তরুণ যুবক। জানি না আর কত মায়ের কোল খালি হবে, কিন্তু এদিন একদিনের উত্তম বিচার হবেই হবে। খাটের উপর শুয়ে থেকে এসব ভাবছিলাম, রাস্তায় বের হলেই কান্নার আওয়াজ। আর কতকাল শুনতে হবে? ঠিক এমন সময় রানী আমায় ডাকলো। আমি রানীর কাছে গেলাম। তখন সে বলল বাজার করতে হবে। সেজন্য বৃষ্টির মাকে বললাম, আন্টি, আমার হাতে হিয়া বড় এক লিস্ট ধরিয়ে দিল আর কিছু টাকা দিল। আমি বাজারের উদ্দেশ্যে রওনা হলাম। রিকশায় চড়ে বাজারে আসলাম, কিন্তু সোজা বাজারে না গিয়ে পাশ দিয়ে ঘুরলাম। আর এই দৃশ্য বৃষ্টির চোখে পড়ে গেল। আমি জানি না যে বৃষ্টি আমায় দেখেছে, আর বৃষ্টি আমায় দেখাতেই অবাক হয়ে গেছে, তাই আমার পিছনে পিছনে আসতে লাগলো। আমি হাঁটতে হাঁটতে সোজা চলে আসলাম আর একটা ফাঁকা জায়গায় আসলাম। সামনে ছিল আশ্রম, যেখানে ছিল অভাগী এতিম বাবা মা। এতিম বলার কারণ তাদের দেখার মতো কেউ নাই, তাই সবাই এখানে মিলেমিশে থাকে একটা পরিবারের মতো। আমি যেতেই সবাই আমায় দেখে মুচকি হাসলো। ছোট বাচ্চারাও ছিল, তারা এসে আমায় জড়িয়ে ধরল। আমি তাদের নিয়ে ভিতরে গেলাম। সবার কাছ থেকে শুনলাম কে কেমন আছে, কারো কোনো অসুবিধা হচ্ছে কিনা। কিন্তু তখন যে আমারই অসুবিধা হবে কে জানতো। আমি তাদের সাথে কিছুক্ষণ গল্প করে আবার বাজারে চলে আসলাম। বাজারে এসে আন্টির দেওয়া লিস্ট অনুযায়ী বাজার করতে লাগলাম। বাজার শেষে একটা রিকশায় করে নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে রিকশাওয়ালাকে ভাড়া দিয়ে ভিতরে গেলাম। আন্টিকে সব কিছুর হিসেব নিকেশ বুঝিয়ে দিলাম। তারপর আমি আমার কাজে চলে গেলাম। বিকেলে কাজ করছিলাম, এমন সময় বৃষ্টি আমায় ডাকলো। সে নাকি কোথাও যাবে। এখন সে কোথাও গেলে আমায় ডাকে, তো আমি রেডি হয়ে নিলাম। তারপর গাড়ি বের করে বৃষ্টিকে নিয়ে রওনা হলাম। বৃষ্টি বলল আজ নাকি সে অন্য জায়গায় যাবে। তার কথা মতো আমি যেতে লাগলাম। কিছু দূর যাওয়ার পরে হঠাৎ বৃষ্টি বলল, গাড়ি থামা। বৃষ্টির কথায় আমি ব্রেক করলাম। তখন সে গাড়ি থেকে নেমে গেল। বুঝলাম না এই মাঝ রাস্তায় কী করবে। আমিও নেমে পড়লাম। জায়গাটা বেশ সুন্দর, চারিদিকে গাছপালা, সুন্দর আবহাওয়া। ঠিক এমন সময় হঠাৎ করে আমার পিছনে কিনা একটা স্পর্শ পেলাম। একদম চালাকি করার চেষ্টা করবি না। আরে মেম সাহেব, কি করছেন আপনি? চালাকি করলে এই চাকু তোর পিঠে বসিয়ে দেব। আরে কি করছেন? বল তুই কে, আর আমাদের পরিবারে কেন এসেছিস? তোর প্ল্যান কি? কি বলছেন এসব? আমি আপনার বাসার একজন চাকর। না, তুই চাকর না, তুই অন্য কেউ। বল কি তোর পরিচয়? আরে মেম সাহেব, বললাম তো আমি। যদি চাকরি হতি তাহলে ওই দিন আমি একা ক্লাবে গিয়েছিলাম। রনি আমায় ধর্ষণ করতে চেয়েছিল, কিন্তু তুই কেন গিয়ে আমায় বাঁচিয়ে আনলি, তবুও কাউকে না জানিয়ে। মানে
আমি ওই ক্লাবের ক্যামেরায় সব দেখেছি। এরপর সেদিন তুই আমি সহ আমার বান্ধবীদের কেন বাঁচালি? মেম সাহেব, ওখানে কি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম? কিন্তু একজন চাকর হয়ে এত ভালো মারপিট কেমনে শিখলি? গ্রামের ছেলে আমি। আচ্ছা, যা সব মেনে নিলাম। সেদিন যে অঙ্ক স্যারেরাই করতে ভয় করে সেটা তুই কি করে করলি? এটাও বাদ দিলাম, আমার কম্পিউটার কি করে ঠিক করলি তুই? এত কিছু জেনে গেছেন? আচ্ছা তাহলে বলছি, আমি এখানে আসছি আপনার জন্য। মানে? বলছি, আগে পিঠ থেকে চাকুটা সরান, জীবন পাখি বেরিয়ে যাচ্ছে। হুম। ট্রেনে আপনাকে প্রথম নজর দেখছিলাম, সেদিনই আপনার প্রেমে পড়ে গেছি। একটা মেয়ে কি করে এত সুন্দর হতে পারে? তারপর? তারপর খোঁজ খবর নিয়ে জানতে পারি আপনি এই শহরের মেয়ে, তাও আবার মন্ত্রীর। তাই খুব দুঃখ হলো, মন্ত্রীর মেয়ে কি আমায় মানবে? সেজন্য চাকর হয়ে চলে আসলাম। সত্যি তো নাকি আমায় ভুলাচ্ছিস? তবা তবা, ক্রাশের সামনে দাঁড়িয়ে তাকে মিথ্যা ভালোবাসার কথা কি করে বলা যায়? আচ্ছা, তোর কথা বিশ্বাস করলাম, কিন্তু আবার কিন্তু কি? তুই আমায় ভালোবাসিস, এর প্রমাণ কি আছে? ভালোবাসার প্রমাণ জান দিয়েও দিতে পারি। তাহলে নে, হাত কাট। এই আমায় মারার বুদ্ধি নাকি? হাতটা তো আমি কাটতে পারবো না। তার মানে তুই সব মিথ্যা বলছিস? আমি সাথে সাথে বৃষ্টির হাত থেকে চাকুটা নিয়ে বাম হাতে দিলাম টান, ক্যাচ করে কেটে চিরচির করে রক্ত বেরিয়ে গেল। এটা দেখে তো বৃষ্টির চোখ কপালে, রাগে চোখ মুখ লাল হয়ে গেল। বাম হাতে টাকার জায়গায় টিপে ধরলো। তুই কি পাগল টাগল নাকি? ভালোবাসার প্রমাণ দিলাম। আমি যাই বলবো তাই করবি নাকি? জীবন দিয়ে দিব তোমার কথায়। পাগল একটা। পাগল বলেই তো আসছি। চল এবার বাসায় যাব। কিন্তু ঘুরতে বলে যাবেন? যে কারণে এসেছিলাম সেটা হয়ে গেছে। ও আচ্ছা চলেন। আমি গাড়িতে উঠে স্টার্ট দিলাম, কিন্তু বৃষ্টি তো আমায় অবাক করে দিল। সে পিছনে না বসে সামনে এসে বসলো। আমি তো তার দিকে হাঁ করে তাকিয়ে আছি। এটা সে দেখতে পেরে আমার দিকে চোখ বড় বড় করে বলল, আয় শোন, পাশে বসেছি বলে এটা ভাবিস না যে তোকে আমি ভালোবাসি। এটা আমার বাবার গাড়ি, আমার যেখানে খুশি আমি সেখানে বসবো। হ্যাঁ মেম সাহেব, আমি কিছু ভাবিনি। মিম সাহেব না করে চল। আমি আর কিছু না বলে রওনা হলাম বাসার দিকে। কিছুক্ষণের মধ্যে বাসায় এসে পৌঁছালাম। বৃষ্টি গাড়ি থেকে নেমে ভিতরে চলে গেল। আমি গাড়ি পার্ক করে আসলাম, গাড়ির চাবি আন্টিকে দিলাম। তারপর আমার রুমে গিয়ে শার্ট চেঞ্জ করে গেঞ্জি পরলাম। অনেক কাজ বাকি আছে, সেগুলো আমায় করতে হবে, তবে কিছুটা কাজ রানী করছে। আমি গিয়ে কাজ শুরু করলাম। রাতে আমি আর রানী রান্নার কাজ করছিলাম। এমন সময় মান্নান সাহেব বাসায় আসলো আর রানীকে বলল একটু বেশি যেন রান্না করে, মেহমান আসবে। মান্নান সাহেবের কথা মতো রানী বেশি করে রান্নার ব্যবস্থা করলো। আমি শুধু তাকে সাহায্য করলাম। আমাদের কাজ শেষ হতেই মেহমান চলে এলো। তার আগেই আমরা ড্রয়িং রুমটা ভালোভাবে পরিষ্কার করে সাজিয়ে গুছিয়ে রাখলাম। কিছুক্ষণ পর মেহমান চলে আসলো। আমি রান্নাঘরে জুস বানাচ্ছিলাম, রানী গিয়ে ওদিকটা সামলালো। আমি আর বাইরে গেলাম না। জুস বানানো হলে রানীকে ডাকার জন্য রান্নাঘরে দরজায় আসতেই তো আমার চোখ কপালে উঠে গেল। আমি কাকে দেখছি? এই লোকগুলো এখানে কেন? আর এদের সাথে মান্নান সাহেবের কিসের সম্পর্ক, যার কারণে এত বড় আয়োজন? কিন্তু একজন মন্ত্রীর সাথে এদের কিসের সম্পর্ক হতে পারে? কিছুই বুঝে উঠতে পারছি না। কক্সবাজারের নামকরা ক্রিমিনাল মুরাদ হোসেন, মেয়ে পাচার 2 নম্বর ব্যবসা, মেয়ে দিয়ে ব্যবসা, হিরোইন, ড্রাগস সহ নানান ধরনের বেআইনি কাজ করে। পুলিশ তাকে অনেকবার গ্রেফতার করে, কিন্তু বর্তমান দেশে টাকার বিনিময়ে সব হয়, তাই টাকার ক্ষমতায় সে আবার মুক্ত হয়ে যায়। এছাড়াও কেউ তার বিরুদ্ধে সাক্ষী দিতে চায় না। এমন একজন ক্রিমিনালের সাথে একজন মন্ত্রীর কি সম্পর্ক থাকতে পারে, এটাই তো বুঝতে পারলাম না। কিন্তু বড় কথা হলো মুরাদ তো আমায় চিনে। যদি আমার আসল পরিচয় সবাইকে বলে দেয় তাহলে তো আমার প্ল্যান সব শেষ। চলে গেল। আমি একা বসে পড়লাম আর ভাবলাম কি করা যায়। নাস্তা টাস্তা শেষ করে মান্নান আর মুরাদ অনেক গল্প করলো। গল্পগুলো ব্যবসার ব্যাপারেই ছিল, কিন্তু এতদূর ব্যবসার গল্প করতেই কি আসছে? আমার তেমন একটা খটকা লাগলো, কিন্তু এতে আমার কি? যা করতে আসছে তাই করুক, আমার কাজ আমি করি। আমি আমার কাজে মন দিলাম। কাজ করতে করতে অনেকটা রাত হয়ে গেল। আমি আর রানী সবার জন্য খাবার টেবিলে খাবার সাজাচ্ছিলাম। মান্নান সাহেব আর মুরাদ এরা এখানে আর নেই, জানি না কোথায় গেছে, মনে হয় উপরে গেছে।
রানী সবাইকে খেতে ডাকলো। সবাই এসে খেতে বসলো। আমি আর রানী একপাশে দাঁড়িয়ে আছি। এমন সময় বৃষ্টি নেমে আসলো, আর আমাদেরকে এভাবে দাঁড়িয়ে থাকা দেখে মনে হয় একটু অবাক হলো, কারণ তার চোখ দেখে বোঝা যাচ্ছে আমি তার দিকে কান দিলাম না। দুজনে দাঁড়িয়ে আছি। একটু পর মুরাদ আর মান্নান সাহেব উপর থেকে নেমে আসলো। আমার মুখে মাস্ক ছিলই। একে একে সবাই এসে বসলো। তখন খাবার শুরু করলো। কিছুক্ষণের মধ্যে খাওয়া দাওয়া শেষ করলো। তারপর যে যার মতো রুমে চলে গেল। আমি আর রানী খাবার টেবিল পরিষ্কার করতে লাগলাম। পরিষ্কার করা শেষে দুজনে রান্নাঘরে খেতে বসলাম। একটু পর দেখলাম মুরাদ সাহেব বেরিয়ে চলে গেল। ততক্ষণে আমার খাবার শেষ হয়ে গেছে। হাতটা ধুয়ে উঠে চলে গেলাম। রাতে ঘুম ভালোই হলো। সকালে উঠলাম, উঠে ফ্রেশ হয়ে কাজে লেগে গেলাম। চা বানিয়ে সবার রুমে দিয়ে আসলো রানী। তারপর বাসার কাজ করতে লাগলাম। কাজ কম শেষ করে রান্নার আয়োজন করতে গেলাম। ঠিক এমন সময় বৃষ্টি আমায় ডাকলো, তাও আবার চাকর বলে। আমি ভাবলাম হয়তো কালকে ওসব কথা বলার পর সে কিছুটা হলেও পাল্টাবে, কিন্তু একটা প্রাণীর লেজ যে কখনো সোজা হয় না। বৃষ্টির ডাকে আমি তার সামনে গেলাম আর চাকরের মতো বললাম, বলেন মেম সাহেব। তোকে কি নতুন করে সব বলতে হবে? জানিস না আমি এই সময় কলেজে যাই। কিন্তু মেম সাহেব, আপনি তো আরও পরে যান। এই চাকরের বাচ্চা চাকর, তোর সাহস কি করে হয় আমার প্রশ্ন করার? সরি মেম সাহেব। এই কথা বলে মন খারাপ করে নিলাম। তখন বৃষ্টি আবার ধমক দিয়ে বলল, দাঁড়িয়ে থেকে কি দেখছিস? যা গাড়ি বের কর। ওকে মেম সাহেব। আমি গিয়ে গাড়ি বের করলাম। একটু পর বৃষ্টি এসে গাড়িতে উঠে বসলো। আমি স্টার্ট দিয়ে রওনা হলাম। সোজা কলেজের দিকে চলে আসলাম। এসে দেখি কলেজ পুরো ফাঁকা। এত সকালে কে কলেজে আসবে? বৃষ্টি গাড়ি থেকে নেমে গেল। আমি গাড়ি পার্ক করলাম আর গাড়িতেই বসে রইলাম। তখন বৃষ্টি আসলো। বাইরে বেরিয়ে আয়। জি ম্যাডাম, বলেন। আমার এমন আচরণ দেখে খুব কষ্ট হচ্ছে, তাই না? আমারও কষ্ট হয় যখন কেউ অন্য কারো পাশে দাঁড়ায়। আমি বুঝে গেলাম বৃষ্টি কি বোঝাতে চাচ্ছে। আমি তো আর পিচ্চি বাচ্চা নই, একটু হলেও বুঝি। কি রে বল? হ্যাঁ ম্যাডাম, অবশ্যই ম্যাডাম। ঠিক আছে ম্যাডাম। যা আমার সামনে থেকে, আর আসবি না। আমার বাসাতেও যেন তোকে আর না দেখি। কেন, আমি কি করলাম? কাল রাতে কই ছিলি? নিশ্চয়ই ওই মেয়েটার সাথে। না, আমার কাজ ছিল। এই তোর এত কিসের কাজ রে? হ্যাঁ, কাজ মানে কাজ। জানি, যা এখান থেকে। ওকে। আমার বাসা থেকেও চলে যাবি। যদি পারি আপনার মন থেকেও চলে যাব। যা, তুই গেলে আমি শান্তি পাবো। আমি আর কথা বললাম না। গাড়িতে উঠে স্টার্ট দিয়ে বাসার দিকে রওনা হলাম। পিছন থেকে মনে হয় বৃষ্টি ডাকছে। আমি শুনেও না শোনার ভান করে চলে আসলাম। বাসায় এসে গাড়ি পার্ক করতেই এক লোক এসে বলল, বাসার পিছনে নাকি রানী রাখছে। আমি গাড়িতে চাবি রেখেই চলে গেলাম। কিন্তু অবাক করার বিষয় হলো পিছনে কেউ নাই। আশেপাশে তাকিয়ে দেখলাম, কিন্তু কেউ নাই। আমি ঘুরে আসতে লাগলাম। তখন পিছন থেকে কে যেন আমার মাথায় জোরে আঘাত করলো। আঘাতটা জায়গা মতো হওয়ায় আমি বেহুশ হয়ে পড়ে গেলাম। তারপর কি হয়েছে বলতে পারবো না। হঠাৎ আমার চোখে মুখে পানি পড়ল। চোখ খুলতে গিয়েও পারছি না। মাথাটা প্রচুর ব্যথা। কষ্ট করে চোখ খুললাম, আর চোখ খুলতে দেখি আমার সামনে অনেকগুলো লোক দাঁড়িয়ে আছে। কিছুটা আমি চমকে গেলাম। তারপর নিজেকে সামলে নিয়ে আশেপাশে তাকিয়ে সব কিছু বোঝার চেষ্টা করলাম। বুঝলাম আমায় এখানে কেউ বেঁধে রাখছে, আর আমার সাথে এবং চারপাশে অনেকগুলো লোক দাঁড়িয়ে আছে। চালাকি করলেই বসান দিবে। আমি চুপচাপ বসে রইলাম। এটাই দেখতে চাইলাম যে কে আমায় এখানে এনেছে। একটু পরে দেখলাম সামনে থেকে মান্নান সাহেব আসলো। আমি তো চমকে গেলাম। বৃষ্টির বাবা আমায় কেন বন্দি করলো? হাঁটতে হাঁটতে আমার কাছে আসলো। আমি ভয় পেলাম। সব কিছু জেনে গেল নাকি? আমি দুধ খিলিয়ে কালসাপ পুষে রেখেছি। আমি ভাবতেও পারিনি আমার বাড়ির চাকর আমার শত্রু হবে। বল, তুই আমার কেমন শত্রু? আমি আপনার শত্রু কেন হব? নাটক করবি না, নাটক করবি না। কি ভাবছিলি তুই তলে তলে আমার ক্ষতি করবি আর আমি কিছুই টের পাবো না? কি করছি? তুই যা করছিস তা ভুলে যা। এখন আমি যা করছি তা দেখ। এই ওকে কেউ নিয়ে আয়। মান্নানের এমন কথা শুনে তার লোকেরা খাটে করে কি যেন আনলো আর আমার সামনে রাখলো। মুখের কাপড় সরাতেই দেখলাম মুরাদের লাশ। বেচারা, তুই কি এমন মন্ত্র পাঠ করছিলি যে প্রমাণ হারালো? তবুও মুখ খুলল না। তোর দিন শেষ হয়ে আসছে রে। না না, আমি মারবো না। তাকে মারবো, এত তাড়াতাড়ি মারবো না। আগে বল তুই কে আর কেন এসেছিস? আমার পরিচয় জানা তোর এতই যখন ইচ্ছে, তাহলে নিজের মেয়ের মুখে শুনে নে।
কি বললি তুই? হ্যাঁ, সাহস থাকলে তোর মেয়ের কাছে ফোন করে দে। হা 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 হা। আমার মেয়েকে আমার চেনা আছে। তোর চেনা ভুল। আচ্ছা নে। মান্নান ফোন দিয়ে মোবাইলটা আমার কানের কাছে ধরলো। হ্যালো বৃষ্টি, তোমার বাবা আমায় আটকে রাখছে, প্লিজ আমায় বাঁচাও। এমন সময় মান্নান আমার কাছ থেকে ফোন কেড়ে নিল। আমি মুচকি হাসি দিলাম। আমার হাসি দেখে মান্নান তার লোকদের বলল আমায় মারতে। তারা আমায় মারতে লাগলো। অনেকক্ষণ মারলো, মুখ দিয়ে রক্ত বেরিয়ে গেল। কিছুক্ষণ পর বৃষ্টি চলে আসলো। বাবা প্লিজ থামো প্লিজ। এই তোরা থাম। বাবা রাজার কোনো দোষ নাই, রাজা আমার জন্য এখানে এসেছে। সে আমায় প্রথম দেখাতেই ভালোবাসে, আর তারপর এখানে এসে আমার বাসার চাকর হয়ে থাকছে, আর নিজের অজান্তেই তাকেও আমি ভালোবেসে ফেলেছি। শুনেন আমার শ্বশুর মশাই। বৃষ্টি, তুই ওকে বিশ্বাস করিস না, ও তোকে ধোকা দিবে। বৃষ্টি আমায় অপরাধী ভেবে পেটাচ্ছে। বৃষ্টি তার বাবার সাথে অনেক কথা কাটাকাটি করে আমায় নিয়ে সেখান থেকে চলে গেল। মান্নান কিছু বলল না, কারণ সে তো আমার পরিচয় জানে না, কি বলবে আর, তাই সহজেই আমায় আসতে দিল। বৃষ্টি আমায় নিয়ে সোজা হাসপাতালে চলে গেল। হাসপাতালে আমায় ভর্তি করে দিল। একদিন পর আমায় হাসপাতাল থেকে ছাড়লো। এরপর মান্নান আরও নির্ভয়ে কাজ করতে লাগলো। এইভাবে কয়েকদিন কেটে গেল। হঠাৎ একদিন আমি বাইরে এসে বাজারে বসে আছি, তখন খবর আসলো মান্নান সাহেব মারা গেছে। আমি সেখান থেকে সোজা চলে আসলাম বাসায়, আর সেখানে হাজার হাজার মানুষের আনাগোনা। চারদিকে পুলিশ ঘিরে আছে, সাংবাদিক চলে আসছে। পুলিশের কাছে হাজারটা প্রশ্ন জিজ্ঞেস করতে লাগলো। পুলিশ জবাব দিল সময় হলে সব জানতে পারবেন। পুলিশ শুধু একটাই জবাব দিল, সবাই জানে মান্নান একজন নামকরা ক্রিমিনাল, যা আইনের ভিতর থেকে মানুষের সাথে প্রতারণা করছে। আপনারা সবাই তার প্রমাণ দেখছেন। এভাবেই মান্নানের কাফন দাফন হয়ে গেল, আর সব লোকজন আবার আগের মতো হয়ে গেল। পুরো শহরে মান্নানের কথাই চলছিল। এমন সময় হঠাৎ বৃষ্টি আমার কাছে আসলো। তার আশা দেখাতেই আমি ভাবলাম আজ বৃষ্টিকে সব কিছু বলার সময় হয়ে গেছে। বৃষ্টি, তোমার সাথে আমার কিছু কথা আছে। আগে এটা বল, তুই এটা কেন করলি? বৃষ্টি, বিশ্বাস করো আমি কিছু করি নাই, তোমায় সব বলছি আমি। তোকে আমি ভালো ভেবেছিলাম, কিন্তু তুই যে এতটা নোংরা আমি ভাবতে পারিনি। একটা মেয়েকে রেপ করে তাকে খুন, ছি। বৃষ্টি, তোমার ভুল হচ্ছে। আসলে আমি চুপ, তোকে বিশ্বাস করাটাই আমার ভুল। বাকি কথাটা বলার আগে আমি বৃষ্টির হাত ধরে টেনে বাইরে আনলাম, আর গাড়িতে তাকে বসিয়ে সোজা নিয়ে চলে আসলাম। দেখো। কি দেখবো? এটা তো আমরা টিভিতে দেখেছি, সিআইডি চারিদিকে এটা লেখা। এটা টিভির না, এটা রিয়েল। আর আমি হলাম এসিপি শাকিল মাহমুদ। মানে? হ্যাঁ, আমি আর্মিতে ছিলাম, কিন্তু দেখলাম দেশের ভিতরেই অনেক অপরাধ হচ্ছে, আর তাই আমরা একটা টিম তৈরি করি, আর তার নাম দেই সিআইডি, মানে ইন্ডিয়ার ডিপার্টমেন্টের অনুসরণে। তারপর? এরপর আমরা কয়েকজন আর্মি অফিসার ত্যাগ করে এটা গঠনের জন্য চলে আসি। বিভিন্ন জায়গা থেকে আমরা কয়েকজন অফিসার নিয়োগ করি, আর আমরা শহরে এসেই শুনি প্রতারণা, চাকরির নামে টাকা নিয়ে হারিয়ে যায়, যার কারণে হাজারো মানুষের বেঁচে থাকার সম্বল নষ্ট হয়ে যায়। তার জন্য আমরা তল্লাশি চালাই। প্রথমে জানতে পারি এর মূলে আছে ফরহাদ নামে বিজনেসম্যান, তাই আমি প্রথমে ফরহাদ খানের ড্রাইভার হয়ে মিশনে নেমে যাই, আর তাকে আমরা আমাদের লোক দিয়ে অ্যাটাক করি, আর তাকে নিয়ে এসে বাকি অফিসারেরা জিজ্ঞাসাবাদ করতে লাগে, কিন্তু কোনো কিছু জানতে পারি না। তার মতে তাকে কেউ অর্ডার করতো, কে করতো সেটা সে জানে না। এরপর আমি কোনো সূত্র না পেয়ে শহরে হাঁটতে লাগি, কিন্তু হঠাৎ বৃষ্টি, মানে তোমায় দেখে আমার ভালো লাগে, কিন্তু খুব খারাপ লাগে তোমার আচরণ দেখে। তোমায় উচিত শিক্ষা দেওয়ার জন্য আমি তোমার বাসার চাকর হয়ে প্রবেশ করি। সেখান থেকেই আমরা কাজ চালিয়ে যাই। যেখানেই প্রতারণার খবর পাই সেখান থেকে আমরা তদন্ত চালিয়ে যাই, কিন্তু কোনো লাভ হয় না। খুব চিন্তায় পড়ে যাই আমরা। কিন্তু হঠাৎ সব কিছু আমাদের মাঝে পরিষ্কার হয়ে যায়। মুরাদ আমাদের পথ দেখিয়ে দেয়। তোমার বাসা থেকে বেরিয়ে আসার পর আমি মুরাদকে ধরি, আর তাকে অনেক ভয় দেখিয়ে আমাদের দিকে টেনে নেই। মান্নান সাহেব কী জন্য তাকে ডাকছে, কি করতে চায়, এসব কিছু আমাদের জানাবে, আর সে যেন কাউকে না বলে, সেজন্য তার ছেলে মেয়েকে আমরা আমার বাসায় রাখি। তাদের হারানোর ভয় আর মুখ খুলে না। তো মুরাদ সাহেব মান্নানের সব খবর আমাদের দিত, আর তার মাধ্যমে জানতে পারি মান্নান সাহেব এই সব কিছুর পিছনে ছিল। সব কিছু ঠিক চলছিল, কিন্তু হঠাৎ কেমন করে যেন মান্নান আমায় আর মুরাদকে সন্দেহ করে, তাই আমায় ধরে নিয়ে যায়। মুরাদ কিছু বলে না, তাকে মেরে ফেলে। বৃষ্টি, তুমি আমায় সেখান থেকে আনার পর মান্নান আমায় ফুল সন্দেহ করে, আর সেটা জানার জন্য রানীকে কিডন্যাপ করে, কিন্তু আমরা পৌঁছানোর আগেই তারা রানীকে মেরে তার লোকদের দিয়ে রানীকে ধর্ষণ করে, আর এই সব কিছুর দোষ আমার উপর চাপিয়ে দেয়। পুলিশ আমায় গ্রেফতার করে,
কিন্তু আমার স্যার এসে পুলিশকে আমার মিশন সম্পর্কে বলে আর তারা আমায় ছেড়ে দেয়। এরপর মান্নানের বিরুদ্ধে আমরা সমস্ত সাক্ষ্য জোগাড় করি আর হাইকোর্ট থেকে ইনকাউন্টারের অর্ডার আসে। আমরা অর্ডার পাওয়া মাত্রই পুরো ফোর্স নিয়ে যাই আর মান্নানের লোকদের সাথে গোলাগুলি হয়। এক পর্যায়ে মান্নানকে আমার ইনকাউন্টার করতে সফল হই। তোর কথা যে সত্যি এটা আমি কি করে বিশ্বাস করব?